সময়ের পরিবর্তন হয়, জীবনেরও পরিবর্তন হয়, এমনকি পরিবর্তন হয় মানুষের মানসিকতার। যেমন একদিন পরিবর্তন হয়েছিল সতীর। সতী দীপুকে বলেছিল, দীপু, তুমি পশু, তুমি জানোয়ার, তুমি ইতর, তুমি ছোট লোক। আরও নানা অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছিল। সেদিন দীপঙ্কর কি বুঝতে পেরেছিল যে এই সতী সেই সতী, যে সতী একদিন সব কিছু ছেড়ে তার কাছে আশ্রয় নিতে এসেছিল? তা সেসব তো অনেক দিন আগেকার কথা, মানে অনেক পরের কথা, যখন দীপঙ্করের জীবনে কাশি ছাড়া আর কেউ ছিল না। কাশি ছিল তার সুখ দুঃখ সব সময়ের বন্ধু। মনে মনে তার সমস্ত দুঃখ যন্ত্রণা আনন্দ সে ভাগ করে নিত। সেসব দীপঙ্করের মা মারা যাবার পর। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। সতীবোধ হয় তখন ঘরের মধ্যে ছটফট করছে। দীপু কোথায় গেল ভাবছে। দীপু হয়তো প্রিয়নাথ মল্লিক রোডে গেছে, হয়তো সেখানে গিয়ে খবর দেবে, হয়তো সেখানে গিয়ে বলে দেবে সমস্ত ঘটনা। তখনও ভালো করে ভোর হয়নি। প্রিয়নাথ মল্লিক রোডে শিরীষ ঘোষের বংশের কুললক্ষ্মী বিংশ শতাব্দীর চতুর্থ দশকে এসে হঠাৎ মুখ ফিরিয়ে দেখলে বাইরের দিকে কালো অন্ধকার চারিদিক। ঘরের দরজাটা আস্তে আস্তে খুললে বারান্দায় একটা বাতি সারা রাত টিমটিম করে জ্বলে। সত্যি সেদিন সেই বাতিটা আস্তে আস্তে নিভিয়ে দিয়েছিল। কে? সতীর নিজের আত্মায় যেন হঠাৎ চমকে উঠে নিজেকেই প্রশ্ন করেছিল, কে? পামাস্টন সাহেবের দেওয়া সোনা জহরত টাকা পয়সা জমিদারি সমস্ত কিছুই সেই প্রশ্নে হঠাৎ একসঙ্গে উত্তর দিয়েছিল। আমি। আমি কে? সতী আস্তে আস্তে বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছে তখন। নিচের বাগানে তখন ঝিমঝিম অন্ধকার, কোথাও কেউ নেই। এই বাড়ির সমস্ত প্রহরী তখন ঘুমিয়ে অচেতন। পামাস্টন সাহেব কবে কলকাতা ছেড়ে কোথায় কোন বার্মিংহামে কিংবা ডার্বিশায়ারে চলে গেছেন। শিরীষ ঘোষেও চলে গেছেন। আর যারা জেগে থাকলে কাজ হতো তারা কেউ নেই। শুধু পড়ে আছে সিন্ধুক, বাড়ি, বাগান, টাকা আর বংশ, যা সঙ্গে নিয়ে যাবার নয়। সতী আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামলো। সতী শাশুড়ি একবার ঘুমের ঘরে কি যেন একটা শব্দ শুনে অন্যদিকে পাশ ফিরলেন। পাশের খাটেই সনাতন বাবু ঘুমোচ্ছিলেন। অনেক রাত্রে ফিরেছেন তিনি। ডাকলেন, সোনা। সনাতন বাবু সজাগ ঘুম। বললেন, কি মা? মা বললেন, বারান্দার আলোটা বুঝি জ্বালাতে ভুলে গেছে কৈলাস। সনাতন বাবু বললেন, কৈলাসকে ডাকবো? না, থাক, একদিন আলো না থাকলে এমন কিছু ক্ষতি নেই। বললেন, কিছুই ভয় নেই, তুমি ঘুমোও বাবা। নিচে চাকরদের ঘরে মাদুর বিছিয়ে শুয়েছিল শম্ভু, আর তারপরেই কৈলাস, আর তারপর ঠাকুররা। ভাড়ার ঘরের পাশে বাতাসের মা আঁচল বিছিয়ে ঘুমোচ্ছিল আর মশা তাড়াচ্ছিল। পাশেই ভূতির মা শুয়ে। বললে, রাত পুইয়ে এলো নাকি গা বাতাসির মা? বাতাসির মা বললে, তুই থাম তো বাছা, তোর বকুনির ঠেলায় ঘুমোবার জো আছে? সতী তখন একেবারে বাগানের সিঁড়িতে। দারোয়ানের ঘরের বাইরের খাটিয়ায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে দারোয়ান। অন্ধকারে কিছুই দেখা যায় না। একটা চাদর মুড়ি দিয়ে বেরিয়েছে সতী, শুধু মুখটা খোলা। খাটিয়ার ওপর গেটের চাবিটা পড়ে আছে শেকল বাঁধা। চাবিটা নিঃশব্দে নিতে গিয়ে একটা বাধা পড়ল। কে? সতীর মনে হলো তার নিজেরই আত্মা যেন হঠাৎ চমকে উঠে নিজেকেই প্রশ্ন করলে, কে? পামাস্টন সাহেবের দেওয়া সোনা জহরত টাকা পয়সা জমিদারি সমস্ত কিছুই সেই প্রশ্নে হঠাৎ একসঙ্গে উত্তর দিলে।
আমি। সত্যি তাড়াতাড়ি লোহার গেটটা নিঃশব্দে খুলে বাইরে এসে দাঁড়ালো। আমি কে? সত্যি সেই প্রশ্নের জবাব দিলে না, সেই প্রশ্নের জবাব খুঁজেও পেল না। বিংশ শতাব্দীর চতুর্থ দশকে শিরীষ ঘোষের প্রতিষ্ঠা করা লক্ষ্মী ঘোষ বাড়ি থেকে রাস্তার ধুলোয় এসে দাঁড়ালো। লক্ষ্মীদি জিজ্ঞেস করলে, তারপর? সত্যি এতদিন পর লক্ষ্মীদিকে দেখে প্রথমে অবাকই হয়ে গিয়েছিল। বললে, তারপরে এখানে চলে এলাম। আর কি? লক্ষ্মীদি বললে, তা তুই কি মনে করেছিস এইখানে থাকলে তোর মান মর্যাদা বাড়বে? সতী বললে, দূর থেকে ওইসব সবাই বলতে পারে, সংসার করলে তুমি বুঝতে পারতে। আমি ছেলে মানুষ নই, আমিও বুঝি। আমাকে তুমি মান মর্যাদার কথা শুনিও না। লক্ষ্মীদি বললে, তা এতই যদি বুঝিস মুখ পোড়ালি কেন রে এমন করে? কার মুখ পুড়িয়েছি আমি শুনি? তোর নিজের, আবার কার? প্রথমে বেশ সহজ করে কথাগুলো আরম্ভ করেছিল সতী, কিন্তু ব্যাপারটা যেন অন্যরকম রূপ নিলে। এতদিন পর দুই বোনে দেখা। দীপঙ্কর ভেবেছিল সতী অন্তত দিদির কথাগুলো শুনবে। দুই বোনের মধ্যে দাঁড়িয়ে দীপঙ্কর চুপ করে দুজনের কথা শুনতে লাগলো। সতী তখন সত্যি রেগে গিয়েছে। বললে, লজ্জা করে না তোমার? তুমি আজ এসেছো মান মর্যাদার কথা শোনাতে? লক্ষ্মীদি বললে, আমি না তোর বড় বোন? বড় বোনের মর্যাদা তুমি খুব রেখেছো বটে, তোমার জন্যই তো আমার এই দুর্দশা। তুমি যদি আমাদের বংশের মুখ না পোড়াতে আমার কপালে এমন হতো। তুমি তো সব সর্বনাশের মূল। লক্ষ্মীদিদিকে চেয়ে দেখলে দীপঙ্কর, যেন মায়া হতে লাগলো লক্ষ্মীদিকে দেখে। দীপঙ্কর সামনে এগিয়ে গেল। বললে, ওইসব কথা থাক সতী, এখন আর ওই নিয়ে চেঁচিয়ে লাভ কি? সতী বললে, তুমি সরো দীপু, কেন বলবো না? আমার শাশুড়ি তো সেই নিয়েই দিনরাত খোঁটা দেয়। তা অন্যায় তো কিছু বলে না। আমি কারোর কাছে মুখ দেখাতে পারি না ওই জন্য। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম কারোর কাছে আমার মুখ দেখাবার পর্যন্ত উপায় নেই। আর আজ ও এসেছে আমাকে মান মর্যাদা শেখাতে। লক্ষ্মীদি বললে, আমি তো জানি রে আমার বলবার মুখ নেই, সেজন্য তো আমি আসছিলুম না। দীপু বললে তাই এলুম। দীপঙ্কর লক্ষ্মীদিকে বললে, তুমি কিছু মনে করো না লক্ষ্মীদি, ছেলে মানুষের কথায় তুমি কান দিও না। সতী বললে, হ্যাঁ ছেলে মানুষই বটে। ছেলে মানুষ বলেই তো নিজের শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছি। ছেলে মানুষ বলেই তো অমন স্বামীর কাছ থেকে চলে এসেছি। দীপঙ্কর বললে, তা ছেলে মানুষ হও আর না হও, তুমি ছেলে মানুষের মতোই কাজ করেছ, এটা সবাই বলবে। লক্ষ্মীদি বললে, আমি নিজে মন্দ কাজ করেছি বলে কি ভালো কথা বলবার ক্ষমতাও আমার নেই রে? দীপঙ্কর বললে, ওইসব কথা এখন থাক লক্ষ্মীদি। সত্যি বললে, কেন থাকবে? কেন কিসের জন্য থাকবে? আজ যখন সর্বনাশ করা হয়ে গেছে তখন এসেছে দিদির মতো উপদেশ দিতে, তখন এসেছে মায়া কান্না কাঁদতে, গোড়া কেটে এখন আগায় জল দিতে এসেছে। লক্ষ্মীদি বললে, আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, আমি দোষ করেছি, আমি পাপ করেছি। তার জন্য কি শাস্তি আমাকে দিবি দে না। আমি তো মাথা নিচু করেই আছি রে। আমি বাবার মুখে চুনকালি লেপে দিয়েছি, তোর কপাল ভেঙেছি। নিজের স্বামীকেও পর্যন্ত সুখী করতে পারিনি, নিজের ছেলেকে পর্যন্ত নিজের কাছে রাখতে পারিনি। আর নিজের কথা ও তো ভাবিই না। তা কি শাস্তি তুই দিবি আমাকে দে না, আমি সব শাস্তি মাথা পেতে নেব। সতী বললে, তুমি আর ন্যাকামো করো না লক্ষ্মীদি, তোমার ন্যাকামো শুনলে আমার গা জ্বালা করে। দীপঙ্কর সতীকে বললে, তুমি অমন করে কেন বলছো সতী?
তোমার কি একটুও মায়া দয়া নেই? মায়া দয়া? আমি যখন দিনের পর দিন কেঁদে রাত কাটিয়েছি, দিনের পর দিন শাশুড়ির মুখ ঝামটা খেয়েছি, আমি যখন আমার মরা ছেলে বুকে করে হাহাকার করেছি, তখন কি কেউ মায়া দয়া করেছে আমাকে? দীপঙ্কর হঠাৎ দেখলে লক্ষ্মীদি শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছছে। মুখটা তুলে হঠাৎ লক্ষ্মীদি দীপঙ্করকে বললে, আমি যাই দীপু, আমি আর এখানে দাঁড়াতে পারছি না। দীপঙ্করও কি বলবে কিছুই বুঝতে পারলে না। সতী বললে, হ্যাঁ যাও তুমি, আর কখনো ওই মুখ দেখাতে এসো না। লক্ষ্মীদি হয়তো চলেই যাচ্ছিল, কিন্তু দীপঙ্কর সামনে পথ আটকে দাঁড়ালো। বললে, না না তুমি যেও না লক্ষ্মীদি, সতীর এখন মাথার ঠিক নেই, ও কি বলছে কিছুই বুঝতে পারছে না, নিজের ভালো মন্দ বোঝবার ক্ষমতাও নেই ওর, তুমি ওর কথায় রাগ করো না। লক্ষ্মীদি বললে, তুই তো বলছিস দীপু, কিন্তু এখন তো আর ও ছোট নেই, এখন তো ওর বয়স হয়েছে, আর আমারও বয়স হয়েছে, তোরও বয়স হয়েছে, এখনও অবুঝের মতো কথা বলা আমাদের সাজে না, নাকি অবুঝের মতো কথা বলবার সময় আছে আমাদের? দীপঙ্কর বললে, না তুমি তবুও ওর ওপর রাগ করতে পারবে না, ওকে তুমি একটু বুঝিয়ে বলো। লক্ষ্মীদি বুঝতে পারলে না, বললে, কি বুঝিয়ে বলবো? দীপঙ্কর বললে, বুঝিয়ে বলে ওকে ওর শ্বশুর বাড়িতে পাঠাও, সেইখানে ছাড়া আর কোথাও থাকা সতীর পক্ষে মঙ্গল নয়, এইটা তুমি ওকে বুঝিয়ে দাও। স্বামীর সংসারে অত্যাচার হলেও তবু সেই স্বামীর সংসারই, শাশুড়ি বকাবকি করলে তবু তিনি ওরই শাশুড়ি, আর তাছাড়া সতী থাকবে কোথায় সেটাও তো ভাবতে হবে। সতী বললে, কেন, আমি এখানেই থাকবো। এখানে? এখানে কি করে থাকবে তুমি? দীপঙ্কর সতীর দিকে চেয়ে বললে, এখানে কি আমার মা আছে? মা থাকলে আমি কিছু বলতুম না তোমাকে। লক্ষ্মীটি জ্বলে উঠল, পোড়ার মুখী, দীপুর সঙ্গে কি এক বাড়িতে তো থাকা উচিত নাকি থাকা মানায়? সতী বললে, কেন, কি হয়েছে তাতে? তুই আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে তাতে? দীপু তোর মায়ের পেটের ভাই নাকি আত্মীয়, কে? আর তোর শ্বশুরবাড়িতে যদি পরে কথা ওঠে তখন তুই কি জবাবদিহি করবি? জানতে পারলে তোকে তারা আর ঘরে নেবে? সতী বললে, কিন্তু তারা নিতে চাইলেও আমি কি সেখানে আর যাবো ভেবেছ? না গিয়ে কি করবি শুনি? আমার মতো সকলের মুখ পোড়াবি? বলতে বলতে লক্ষ্মীটি যেন ভয়ানক হাঁপাতে লাগলো, বলতে লাগলো, আমাকে দেখছিস না তুই? চোখের সামনে আমাকে দেখতে পাচ্ছিস না তুই? আমাকে দেখেও তো শিক্ষা হয় না? তুই কি বলতো সতী, তুই কি? সতী এতক্ষণ চুপ করেছিল, এইবার কথা বললে, বললে, তোমার সঙ্গে আমার তুলনা করো না লক্ষ্মীদি, আমি তোমার মতো নই, আমার আত্মসম্মান জ্ঞান আছে, আমি বুঝি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। লক্ষ্মীদি বললে, স্বীকার করছি না হয় তোর আত্মসম্মান জ্ঞান আছে, তোর ন্যায় অন্যায় বোধ আছে, কিন্তু বড় বোনের কথাটা না হয় একবার শুনলি। আমি অনেক ঠকেছি রে, অনেক ভুগেছি, তাই তোকে বলা। ভগবান না করুন তোকে যেন আমার মতন কখনো ভুগতে না হয় জীবনে। সংসারে কোনো শত্রু যেন আমার মতন এমন করে না ভোগে। তুই ছোট, তুই এখনো সংসারের কিছুই বুঝিস না, স্বামী শাশুড়ির আওতায় আছিস, ঝড় ঝাপটা কিছুই তোকে মাথা পেতে নিতে হচ্ছে না। কিন্তু আমি জানি রে, কাকে বলে পৃথিবী, কাকে বলে সংসার। এমন কতদিন গেছে যেদিন আমার হাতে একটাও পয়সা নেই, একটা চাল পর্যন্ত নেই যে ফুটিয়ে খাবো। এমন একদিন গেছে যখন রাত্রিরে একলা কেঁদে কেঁদে ভাসিয়েছি, সেই কান্না শোনবার মতো কেউ ছিল না কাছে। সেসব দিনের কথা ভাবলে
এখনো বুকটা শিউরে ওঠে রে। আমার পরম শত্রুও যেন তেমন করে কষ্ট না পায়। তারপর বলতে বলতে সতীর হাত দুটো হঠাৎ ধরে ফেললে, বললে, আমার কথাটা রাখ ভাই। আমি যে ভুল করেছি তুই যেন সেই ভুল আর করিস নে। শাশুড়ি অমন বলেই থাকে, শাশুড়িরা কারো চিরদিন থাকে না। তারপর একদিন তোদের আবার ছেলে মেয়ে হবে, সংসার ভরে যাবে, তখন বলবি দিদি একদিন ঠিক কথাই বলেছিল। তোকে সুখী দেখলে তবু আমি বাঁচব রে। আমি তো জীবনে সুখ পেলুম না, কিন্তু তুই সুখী হলে তাতেও আমার আনন্দ। কথাগুলো শুনতে শুনতে সত্যি যেন কেমন হয়ে গেল। লক্ষ্মীদির বুকের ওপর মুখ লুকোলো। সেই দিন দুই বোনের সেই ছবি আজও দীপঙ্করের মনে আছে। এখনো চোখ বুজলে যেন সেই দুইজনের ছবিটা স্পষ্ট হয়ে চোখে ভাসে। খানিক পরে কাশি ডাকতে এসেছিল। আপিস যাবার সময় হয়ে গিয়েছিল তখন। তাড়াতাড়ি একতলা থেকে খেয়ে নিয়ে উপরে এসে দেখেছিল দুই বোনে তখনও জড়াজড়ি করে রয়েছে। তখনও লক্ষ্মীদির বুকের ওপর মুখ লুকিয়ে কাঁদছে সতী। আপিস যাবার জামা কাপড় পরে তৈরি হয়ে দীপঙ্কর ঘরে ঢুকে বলেছিল, আমি তাহলে আসি লক্ষ্মীদি, আমার আবার আপিসে দেরি হয়ে যাচ্ছে। লক্ষ্মীদি বললে, কিন্তু আমিও তো বেশিক্ষণ দেরি করতে পারবো না রে দীপু। ওইদিকে যে সেই মানুষকে না খাইয়ে রেখে এসেছি, আমার সংসারেও তো আমি একলা। দীপঙ্কর বললে, তাহলে তুমি ওকে বুঝিয়ে সুঝিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিও, একটা ট্যাক্সি করে একেবারে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর চলে এসো। একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে বললে, আর এই টাকাটা রেখে দাও, পরে সব কথা বলবো। সতী যেন ভাত খেয়ে যায় এখান থেকে, না খাইয়ে পাঠিও না। যাবার সময় নিচে গিয়ে কাশিকে ডাকলে। কাশি কাছে এলো। দীপঙ্কর বললে, ভালো করে খেতে দিস বুঝলি, পেট ভরে খেতে দিস, না বললেও শুনিস না কিন্তু। তারপর ঘড়িটার দিকে চেয়ে চমকে উঠল, এত দেরি হয়ে গিয়েছে। রাস্তায় বেরিয়ে হঠাৎ মনে পড়ল, কাল তো মার চিঠি আসবার কথা। আজ হয়তো স্টেশনে নেমেই মা চিঠি ছাড়বে। পৌঁছনোর খবরটা দিয়ে চিঠি লিখবে। নিরাপদে পৌঁছনোর খবরটা পাওয়া দরকার। কাশি দরজা বন্ধ করতে এসেছিল। হঠাৎ দীপঙ্কর পেছন ফিরে বললে, কাশি, দাঁড়া, একটা জিনিস ভুলে গেছি। এই বলে দীপঙ্কর ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। লক্ষ্মীদির কোলে তখনও মুখ গুজে পড়ে রয়েছে সতী। লক্ষ্মীদি বললে, কি হলো, আবার ফিরে এলি যে? দীপঙ্কর বললে, তোমার বাবাকে তো চিঠি লেখাটা হলো না, একটা চিঠি লিখে দিলে আমি আপিসে যাবার পথে ফেলে দিতে পারতাম। লক্ষ্মীদি বললে, দাও, কাগজ আর খাম দাও একটা তোমার। দীপঙ্কর চিঠি লিখবার প্যাড, কলম আর খামটা এগিয়ে দিলে। লক্ষ্মীদি সতীকে কোল থেকে সরিয়ে বললে, দে ভাই, বাবাকে একটা চিঠি লিখে দে, আমার কথা কিছু লিখিস নে যেন, তোর কষ্টের কথাটাই লেখ। লিখে দে, তিনি যেন চিঠি পেয়েই চলে আসেন, আর বেশি কিছু লিখতে হবে না। বেশি কথা লিখলে আবার তিনি মিছিমিছি ভাববেন। সতী প্যাডটা নিয়ে লিখতে লাগলো। তারপর চিঠিটা খামের মধ্যে পুরে এঁটে দিলে। লক্ষ্মীদি বললে, লিখেছিস তো যে তোর খুব কষ্ট হচ্ছে, এক্ষুনি এসে তোকে নিয়ে যেতে? সতী বললে, হ্যাঁ। লক্ষ্মীদি বললে, সেই ভালো, এই কয়দিন একটু কষ্ট করে থাক, তারপর বাবা এলে তোর আর কোনো ভাবনা নেই তখন। এইটুকুতেই এত মুসলে পড়লে কি আর চলে ভাই? তাহলে আমার মতো অবস্থায় পড়লে তুই কি করতিস বল দেখিনি? তারপর দীপঙ্করের দিকে ফিরে বললে, তুই যা দীপু, তোর আপিসের আবার দেরি হয়ে গেল, আমি ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে চলে যাব। দীপঙ্কর আর দাঁড়ায়নি, চিঠিটা নিয়ে সেদিন আপিসে চলে গিয়েছিল সোজা। সেদিনই আপিসে রবিনসন সাহেবের ফেয়ারওয়েল। দীপঙ্কর নিজেও দিয়েছিল চাঁদা। মিস্টার ঘোষালি উদ্যোক্তা।
মিস্টার ঘোষাল ট্রাফিক অফিসের প্রত্যেক সেকশনের সুপারভাইজারদের ডেকে ডেকে চাঁদা আদায় করেছে। কেজি দাসবাবু, রামলিঙ্গম বাবু সেকশন থেকে কয়দিন ধরে চাঁদা চেয়েছে, সব মিস্টার ঘোষালের হাতে এনে তুলে দিয়েছে। ইউরোপিয়ান ইনস্টিটিউটে মিটিং হবে, খাবারের অর্ডার দেওয়া হয়েছে। এজেন্ট নিজে থাকবে, কফর সাহেব থাকবে, মিস্টার ঘোষাল থাকবে, ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা সবাই থাকবে। সাহেবদের জন্য একরকম খাবার আর ক্লার্কদের জন্য আরেক রকম। অফিসের কাজে সমস্ত চাপ এসে পড়েছে দীপঙ্করের ঘাড়ে। রবিনসন সাহেব আসছে না কয়েকদিন ধরে। সেই সব কাজ এসে জমেছে মিস্টার ঘোষালের টেবিলে। মিস্টার ঘোষালও ফেয়ারওয়েল নিয়ে খুব ব্যস্ত, সুতরাং তার কাজও এসে জমেছে দীপঙ্করের টেবিলে। ঘরে ঢুকতেই মধু সেলাম করলে, বললে, হুজুর, ঘোষাল সাহেব খোঁজ করে গেছেন 2 বার। কেন, কিছু বলেছে? না। ঘড়ির দিকে চেয়ে দেখলে দীপঙ্কর। 8 ঘন্টা দেরি হয়েছে অফিসে আসতে। একেবারে বাড়ির কাছ থেকে সোজা ট্যাক্সিতে আসতে হয়েছে। গাঙ্গুলিবাবু অনেক দিন ধরে বলেছে, এইবার একটা গাড়ি কিনুন সেনবাবু, আর মানায় না আপনাকে। দীপঙ্কর বলেছে, কি হবে গাড়ি কিনে গাঙ্গুলিবাবু, আমি গরিবের ছেলে, অত বিলাসিতা সহ্য হবে না। কিন্তু আপনার তো টাকা লাগছে না, অফিস থেকেই তো আপনাকে 6,000 টাকা অ্যাডভান্স দেবে। এতেও যদি না কেনেন তাহলে লোকে আপনাকে কৃপণ বলবে। এমনিতেই লোকে বলে আপনি টাকা জমাচ্ছেন, আর তাছাড়া এবার আপনার আবার প্রমোশন হচ্ছে। এখন গাড়ি না কিনলে খারাপ দেখাবে সত্যি। দীপঙ্কর গাঙ্গুলিবাবুর মুখের দিকে চেয়ে দেখলে। বড় মায়া হলো গাঙ্গুলিবাবুকে দেখে। দীপঙ্করের চাকরিটা গাঙ্গুলিবাবুর হলে গাঙ্গুলিবাবু খুব খুশি হতো। আচ্ছা গাঙ্গুলিবাবু, আপনার স্ত্রী এখন আর আপনার মাইনে বাড়ার কথা বলেন না? গাঙ্গুলিবাবু বললে, মুখে বলে না, কিন্তু মনে মনে বুঝতে পারি খুব কষ্ট হয়। অনেক দিন ধরেই বলছে কাশ্মীর বেড়াতে যাবে। আমার শালিরা গিয়েছে কি না? দীপঙ্কর বললে, তা যান না একবার, রেলে চাকরি করছেন, একবার ঘুরে আসুন। গাঙ্গুলিবাবু বললে, কি যে বলেন আপনি, প্রতি মাসে কত সুদ দিতে হয় তা জানেন? সুদ দিতে দিতেই তো সব টাকা ফুরিয়ে যায়। তখন আবার টাকা ধার করি, এখন অনেক টাকা ধার হয়ে গেছে। দীপঙ্কর বললে, তা একটু টেনে টেনে চললেই তো হয়। গাঙ্গুলিবাবু বললে, তা চলবে না, কবিরাজ বলেছে তাহলে আবার পাগল হয়ে যাবে মশায়। আসলে তো অফিস থেকে আমি মাইনে পাই 85 টাকা, আর বাড়িতে স্ত্রীকে বলেছি 110 টাকা আমার মাইনে। বলেই কীরকম একটা ম্লান একরকম হাসি হাসতে লাগলো গাঙ্গুলিবাবু, নিরুপায় নিঃসম্বলের হাসি। দীপঙ্কর একদিন বলেছিল, দরকার হলে আমার কাছে আপনি টাকা নেবেন গাঙ্গুলিবাবু, আমি একদিন একসঙ্গে আপনার সঙ্গে চাকরি করেছি, সেই অধিকারই নেবেন। গাঙ্গুলিবাবু কথাগুলো শুনে কেমন লজ্জিত হয়েছিল, বলতো, না না, সে প্রাণ গেলেও হবে না, তাহলে আপনার কাছে এই যখন তখন আসতে পারবো না। তাহলে কাশ্মীর যাবেন কি করে? গাঙ্গুলিবাবু কথাটা শুনে হঠাৎ যেন গম্ভীর হয়ে পড়তো, বলতো, তাও তো ভাবছি, অনেক দিন ঠেকিয়ে রেখেছি, কিন্তু এইবার আর বেশি দিন ঠেকিয়ে রাখতে পারবো বলে মনে হচ্ছে না। কবিরাজ বলেছে যেমন করে পারেন ধার ধর করে অন্তত নিয়ে যান, নইলে আবার মাথাটা খারাপ হয়ে যাবে। একদিন কেজি দাসবাবুকে ঘরে ডেকে এনেছিল দীপঙ্কর। জিজ্ঞেস করেছিল, আচ্ছা কেজি দাসবাবু, গাঙ্গুলিবাবু গ্রেড পাচ্ছেন না কেন? কেজি দাসবাবু একটু অবাক হয়ে গিয়েছিল, বলেছিল, স্যার, গাঙ্গুলিবাবুর চেয়েও সিনিয়র লোক রয়েছে, তারাও কেউ গ্রেড পায়নি। কেন পায়নি? আমার সেকশনের গ্রেড যে নেই স্যার, সব গ্রেডগুলোই এস্টাবলিশমেন্ট সেকশন নিয়ে নিয়েছে। কি করে নিলে? কেজি দাসবাবু বললে, আগে সেটা আমি আর কি করে বলবো স্যার, সবই তো এস্টাবলিশমেন্ট সেকশনের হাতেই।
তারা ইচ্ছে করলে হোয়াইটকে ব্ল্যাক করতে পারে। ওরা বুঝিয়েছে জার্নাল সেকশনটা সবচেয়ে আনইম্পর্ট্যান্ট সেকশন, সেই জন্য আগে যে দুটো গ্রেড ছিল তাও কেড়ে নিয়েছে। দীপঙ্কর অনেক ভেবে জিজ্ঞেস করেছিল, একটা কথা, গাঙ্গুলিবাবুকে ট্রাফিকে ট্রান্সফার করা যায় না? কেজি দাসবাবু বলেছিল, ওখানে ভ্যাকেন্সি নেই তো স্যার, যদি ভ্যাকেন্সি থাকে তাহলে আপনি চেষ্টা করলে করতে পারেন। দীপঙ্কর বললে, আচ্ছা আপনি যান, গাঙ্গুলিবাবু সম্বন্ধে একটা ভালো নোট দিন আমাকে, তাতে লিখবেন যে গাঙ্গুলিবাবু খুবই এফিসিয়েন্ট লোক, তারপর আমি দেখি কি করতে পারি। বহুদিন পর অনেক চেষ্টা করে দীপঙ্কর সেই গাঙ্গুলিবাবুকে গ্রেড পাইয়ে দিয়েছিল, কিন্তু গাঙ্গুলিবাবু তখন সমস্ত গ্রেডের ঊর্ধ্বে উঠে গিয়েছে। আজ দীপঙ্কর অনেক দূর থেকে সেই দিনকার সব কথা ভাবতে গিয়ে সমস্ত ভাবনার ভিড়ে নিরুদ্দেশ হয়ে যায়। আর শুধু কি গাঙ্গুলিবাবু, কে নয়, সমস্ত আপিসটাই ছিল যেন একটা চক্র, সেই চক্রের সঙ্গে এক সূত্রে যেন সবাই বাঁধা ছিল। সকলের সব ভবিষ্যৎ, সব বর্তমান, সব অতীত যেন দীপঙ্করের চিন্তার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। কারোর উপকার করতেই পারেনি সে, কারোর ভালো করতে পারেনি। আইনে শেকল দিয়ে তার হাত পাগুলো যেন কেউ বেঁধে দিয়েছিল, অথচ ভ্যাকেন্সি না থাকলেও ট্রান্সফার হয়েছে, সাংসার না থাকলেও গ্রেড প্রমোশন হয়েছে। কোন গোপন সূত্রের নিবিড় সম্পর্কে কার ভাগ্যের উত্থান হয়েছে আর কার ভাগ্যের পতন হয়েছে তা এত বছর চাকরি করেও দীপঙ্কর জানতে পারেনি, আরও বহু বছর চাকরি করলেও জানতে পারত না। গাঙ্গুলিবাবু দুঃখ করেছে, বলেছে, আপনি আর কি করবেন সেনবাবু, আপনি তো আমার জন্য সব রকম চেষ্টাই করলেন, আমারই কপালে নেই। দীপঙ্কর তবুও চেষ্টা করেছে, রবিনসন সাহেবকে দিয়ে নোট দিয়েছে, কিন্তু এস্টাবলিশমেন্ট সেকশন থেকে ফিরে এসেছে যেমনকে তেমন, নো ভ্যাকেন্সি কিংবা নো গ্রেড অ্যাট প্রেজেন্ট। কিছুই হয়নি শেষ পর্যন্ত। সারা জীবনে অনেক কিছু করবার ইচ্ছে ছিল দীপঙ্করের, অনেক কিছু উন্নতি, শুধু স্টাফেদের জন্য না। ট্রেন কেন নিয়ম করে আসবে না, ট্রেন কেন নিয়ম করে পৌঁছবে না, সকাল 8টার পর হাওড়ায় এসে পৌঁছলে তবে টিএ পাওয়া যায়, ট্রেন এসে পৌঁছচ্ছে 7:55, অফিসারের টিএ হবে না, 8.5 টাকা লোকসান। তিনি হঠাৎই অ্যালার্ম চেন টেনে দিলেন। কে তার বিরুদ্ধে রিপোর্ট করবে, কার এত সাহস আছে? দীপঙ্কর ঘরে ঢুকে মধুকে ডাকলে, বললে, দেখে আয় তো মিস্টার ঘোষাল ঘরে আছে কিনা। মিস মাইকেল এক একদিন ঘরে ঢুকলে আর যেতে চায় না। রবিনসন সাহেব আপিসে না এলে মেম সাহেবের কোনো কাজ থাকে না হাতে, বলে, মে আই কামিং সেন? মিস মাইকেলের বয়স হয়েছে, তবু সেই মিষ্টি হাসি, তবু সেই মিষ্টি লিপস্টিক, সেই মিষ্টি ফিগার, হাসতে হাসতেই ঘরে ঢোকে। আজকে তোমার এত দেরি মিস্টার সেন? তারপর অনেক আজে বাজে কথা বলার পর বলে, তুমি শুনে গ্ল্যাড হবে সেন, আমি আমেরিকা যাচ্ছি। সে কি, কবে? ভিভিয়ান আমাকে চিঠি দিয়েছে মিস্টার সেন, এভরিথিং রেডি। আচ্ছা দেখো তো আমাকে আরও বিউটিফুল দেখাচ্ছে কিনা। দীপঙ্কর ভালো করে নজর দিয়ে বললে, আজ খুব সুন্দর দেখাচ্ছে। কেন বলো তো? এই ধরনের কথা বললে মিস মাইকেল বড় খুশি হয়। সুন্দর দেখাচ্ছে বললে মিস মাইকেলের আনন্দ যেন আর ধরে না। সুন্দর বললে মিস মাইকেল যেন তার সব কিছু উজাড় করে দিতে পারে। মিস মাইকেল বললে, আমি আপিস থেকে লোন নিয়েছি মিস্টার সেন, 3,000 টাকা। আমার চুল কার্ল করিয়েছি। এই দেখো, আমার কসমেটিক্স আনিয়েছি ফ্রান্স থেকে। আমি একজন গার্ল ম্যাজিস্ট্রেট রেখেছি, তাকে মাসে মাসে 100 চিপস দিই। আর কত করব? আচ্ছা আমাকে কীরকম সুন্দর দেখাচ্ছে? দীপঙ্কর বললে,
তোমার মতো সুন্দরী আমি কখনো চোখে দেখিনি, কেবল ছবিতে দেখেছি। মিস মাইকেল তাতেও যেন খুশি হয় না, জিজ্ঞেস করে, কারাবোর চায় তো সুন্দরী? দীপঙ্কর বললে, কারাবলোকে তো আমি দেখিনি। আচ্ছা, তবে লিলিয়ান গিস? কারোরই নাম জানে না দীপঙ্কর। সিনেমাই দেখে না তো আর জানবে কি করে? আরও কত কি বলে গেল, আরও কত নাম করে গেল এক এক করে। তখন কলকাতা শহরে সিনেমায় ভর্তি হয়ে গেছে। গ্রেটা গার্বো, জেন গেইনর, আরও সব কত কি নাম। দীপঙ্কর কাউকেও চেনে না। মিস মাইকেল বললে, ভিভিয়ানের চিঠিটা দেখবে তুমি? আমি এনেছি মিস্টার সেন। বলেই হাতের ব্যাগটা থেকে বার করলে। যেন কত দামি চিঠি, কত অমূল্য রত্ন, কত যত্ন করে রেখে দিয়েছে। কত দিনের স্বপ্ন মিস মাইকেলের, কত জীবনের সাধনা। ভিভিয়ান লে তার রুমমেট, সে তাকে ডেকেছে। ইন্ডিয়া রেলের অফিসে তাকে আর চাকরি করতে হবে না। সেখানেই তার স্বর্গ, সেখানেই তার সুখ। দীপঙ্কর মিস মাইকেলের মুখের দিকে চেয়ে দেখলে বড় আনন্দ হলো। গাঙ্গুলিবাবু জীবনে সুখ পেলে না, কিন্তু মিস মাইকেল তো পেয়েছে। সুখী লোকের মুখ দেখলেও সুখ। দীপঙ্কর বললে, সেখানে গিয়ে যেন আমাকে ভুলে যেও না তুমি মিস মাইকেল। না না, বলছো কি? বড়লোক হয়ে গেলে কি সব ভুলে যাব? জানো, ইউ আর দি অনলি ইন্ডিয়ান যাকে আমি ভালোবাসি। তুমি আমার ঘরে গিয়েছিলে, তবুও ওই পাড়ায় একদিনও যাওনি। অথচ মিস্টার ঘোষাল কি এখনো যায় তোমাদের পাড়ায়? মিস মাইকেল বললে, রোজ, ডেলি যায়, আর আমাকেই এন্টারটেন করতে হয়। আই কান্ট রিফিউজ, হি ইজ এ বিস্ট। অনেক কাজ সত্ত্বেও মিস মাইকেলের সঙ্গে কথা বলতে হয়। কথা না বললে মিস মাইকেলের কষ্ট হবে। কারোর কষ্ট দেখতে পারে না দীপঙ্কর। এমনি করে মিস মাইকেল সময় পেলেই আসে আর গল্প করে যায়। দীপঙ্করকে বলতে হয় মিস মাইকেল সুন্দরী কিনা। সুন্দরী হলে কার চেয়ে সুন্দরী? ক্লারাবো নাকি লিলিয়ান গিস, নাকি জেনেট গেইনর, নাকি গ্রেটা গার্বো? ঠিক কার চেয়ে সুন্দরী? কার মতো তার চোখের ভ্রু, কার মতো ফিগার, কার মতো তার লিপস, কার মতো আরও অনেক কিছু। যেন শিশুর মতো সরল, যেন মোমের মতো নরম। মিস মাইকেলকে দেখতে দেখতে দীপঙ্করের বিন্তিদির কথা মনে পড়ত। এমনই সরল শিশুর মতো ছিল বিন্তিদিও। এমনি করেই জিজ্ঞেস করত সে সুন্দরী কিনা। সেদিন মধু ফিরে আসবার আগেই মিস্টার ঘোষাল এসে ঘরে ঢুকল। বাইরে থেকেই জুতোর আওয়াজ পেয়েই বুঝেছিল মিস্টার ঘোষাল আসছে। 50 গজ দূর থেকেও মিস্টার ঘোষালের জুতোর আওয়াজ পাওয়া যায়। ইউ আর লেট টু ডেশেন। চেয়ারের উপর পা তুলে দিয়ে মিস্টার ঘোষাল চুরুট টানতে লাগল। যেন কৈফিয়ত চাইবার মতো গলা সুর। দীপঙ্কর বললে, ইয়েস, আই এম লেট। না না, সে কথা বলছি না। রবিনসন সাহেব তোমাকে খুঁজছিল। হি বার্টলি নিডেড ইউ। দীপঙ্কর শশব্যস্ত হয়ে উঠল, বলে, কোথায় কোথায় তিনি? অফিসে এসেছেন? মিস্টার ঘোষাল বললে, না না, এখানে আসেননি। আমি গিয়েছিলুম বাংলোতে। রবিনসনের দোষ কি জানো? বড় গুড নেচার লোক, ভেরি মাই ডিয়ার। কবে আমি ঠাট্টা করে বলেছিলাম, তাও এখনো বিশ্বাস করে বসে আছে। আই এম এ সাউথ ইন্ডিয়ান। আমিও আর ভুল ভাঙাইনি। বলেই চুরুটে টান দিয়ে ধোঁয়া ছাড়লে। তারপর বললে, আমাকে জিজ্ঞেস করছিল রবিনসন, হোয়ার ইজ সেন। এতদিন আমি বাড়িতে রয়েছি, তুমি তো রোজ আসো ঘোষাল। সবাই আসে, সেন তো একবারও আসে না। তোমার ওপর খুব রেগে রয়েছে ওল্ড ম্যান। দীপঙ্কর বললে, আমাকে না ডাকলে আমি কি করে যাই বলুন? লোকে ভাবে আমি বুঝি প্রমোশনের জন্য খোসামত করতে যাচ্ছি।
এক্স্যাক্টলি শো। তুমি ঠিক করেছো, যাওনি। ওল্ডম্যান তোমাকে কিছুতেই প্রমোশন দেবে না, আমিও ছাড়ব না। আমি বললুম, সেন ইজ কোয়াইট অল রাইট। শেষকালে অনেক কষ্টে তবে রাজি করিয়েছি বুড়োকে। বুড়ো ক্রফোর্ডকে লিখে দিয়েছে শেষ পর্যন্ত আমার প্রমোশনের জন্য। দীপঙ্কর অবাক হয়ে গেল। মিস্টার ঘোষাল বললে, হ্যাঁ, তোমার সম্বন্ধে নোট গেছে ক্রফোর্ড সাহেবের কাছে। তুমি আমার জায়গায় প্রমোটেড হবে। আমাকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত, তোমার গ্রেটফুল থাকা উচিত আমার ওপর। দীপঙ্কর বললে, কিন্তু আমি তো প্রমোশন চাই না। সে কি? মিস্টার ঘোষাল যেন আকাশ থেকে পড়ল। চুরুটের ছাইটা টপ করে ঝরে পড়ল টেবিলের ওপর। বললে, বলছো কি তুমি প্রমোশন চাও না? ইউ ডোন্ট ওয়ান্ট প্রমোশন? দীপঙ্কর বললে, না। তবু মিস্টার ঘোষালের যেন বিশ্বাস হল না। বলে, অ্যাম আই টু বিলিভ ইউ? তুমি প্রমোশন চাও না? দীপঙ্কর আবার বললে, না। কি হবে প্রমোশন নিয়ে? আমি কার কি উপকার করতে পারবো প্রমোশন পেয়ে? আমার চেয়েও ভালো ভালো কত ক্লার্ক রয়েছে অফিসে, তাদের তো কই প্রমোশন হয় না। তারা নিঃশব্দে কাজ করে যায় মন দিয়ে। অফিসারদের ঘরে গিয়ে তোষামত করে না বলে কারোর নজরে পড়ে না। প্রমোশন হয় পাস ক্লার্ক হরিশবাবুর, প্রমোশন হয় কেজি দাসবাবুর, প্রমোশন হয় রামলিঙ্গম বাবুর, প্রমোশন হয় নিবারণ বাবুর। কারণ তারা বাইট করতে পারে, কারণ তারা এক্সপ্লয়েট করতে পারে। আর আমরা আমাদের দরকারের সময় ক্লার্কদের রসগোল্লা কচুরি ঘুষ দিয়ে তাদের কাছে কাজ আদায় করি। এখানে কি জাস্টিস আছে? এখানে কি আইন আছে? এখানে কি অনেস্টি আছে? বলতে বলতে দীপঙ্কর যেন হঠাৎ নিজেকে ভুলে গেল, উত্তেজিত হয়ে উঠল। ঘোষাল সাহেব অবাক হয়ে দীপঙ্করের কথাগুলো শুনছিল। দীপঙ্কর থামতেই বললে, কিন্তু তুমি প্রমোশন চাও না, ঠিক বলছো? তুমি টাকা চাও না? দীপঙ্কর বললে, না, টাকা চাই না। টাকায় কি হয়? টাকায় কিছু হয় না মিস্টার ঘোষাল। আমার এক সিস্টার, তার মস্ত বড়লোকের বাড়িতে বিয়ে হয়েছে। তার বাবা খুব বড় লোক, তাদের গাড়ি বাড়ি দারোয়ান জমিদারি সব আছে। তাদের প্রচুর টাকা, তাদের টাকার শেষ নেই। তবুও সে সুখী নয়। জানেন, লক্ষ লক্ষ টাকা দিয়েও তাকে সুখী করা যাবে না। সে আজকাল আমার বাড়িতে এসে উঠেছে, শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছে। কে এসে? দীপঙ্কর বলবে না বলেও বলে ফেললে, মিসেস ঘোষ, আপনি তাকে চেনেন। মিস্টার ঘোষাল চুরুটটাকে আরও বাগিয়ে ধরলে। হঠাৎ চেয়ারে বসে পড়ে বললে, হোয়াট ডু ইউ মিন? মিস্টার ঘোষালের আগ্রহ দেখে সেই দিন দীপঙ্করের ঘৃণা আরও শতগুণ বেড়ে গিয়েছিল। মিস্টার ঘোষাল জিজ্ঞেস করলে, কেন পালিয়ে এসেছে? কেন? কি হয়েছিল? দীপঙ্কর বললে, সে অনেক কথা, সব কথা আপনি বুঝতে পারবেন না। অত টাকা, অত বড় বংশ, কিন্তু সুখ নেই এক তিল। তাই তো আপনাকে বলছিলাম, প্রমোশন আমি চাই না। প্রমোশন নিলেও তো কারোর উপকার করতে পারবো না। ওই তো জার্নাল সেকশনে পিকে গাঙ্গুলি রয়েছে, দিলে ওকেও প্রমোশন দিতে হয়। মোস্ট এফিসিয়েন্ট ক্লার্ক, তাকে কি প্রমোশন দিতে পেরেছে কেউ? দীপঙ্কর গড়গড় করে অনেক কথাই বলে গেল। ওই যে হরিশবাবু, যেহেতু লোকটা সকলের মনোরঞ্জন করে বেড়ায়, সকলের তোষামত করে, ওরও প্রমোশন হয়। কিন্তু আরও তো হাজার হাজার লোক রয়েছে, হাজার হাজার লোক। আর শুধু রেলই বা কেন, সমস্ত কালীঘাট, সমস্ত বালিগঞ্জ, সমস্ত কলকাতার লোক রয়েছে। কে তাদের প্রমোশন দেবে? তাদের প্রমোশনের জন্য কার কাছে দরখাস্ত করবে দীপঙ্কর?
কে তাদের ভাগ্য বিধাতা। দীপঙ্করের যেন লজ্জা করে, মনে হয় ফর্সা জামাকাপড় পরে যেন সমস্ত মানুষের মুখে চুন কালি লেপে দিচ্ছে সে। তার নিজের প্রমোশন যেন তার নিজের কাছে লজ্জার শামিল। মিস্টার ঘোষাল শুধু সতীর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসার ঘটনাটা জানতেই ব্যাকুল। কিন্তু কেন সে পালিয়ে আসে, কেন পালিয়ে এসে তার বাড়িতে এসে ওঠে, তার কারণ অনুসন্ধান করতে চায় না। সমস্তর মূলে সেই টাকা। সতীর টাকার ঝাঁঝে সতীর রূপ গুণ সব যেন ধূলিসাৎ হয়ে গেছে। সনাতনবাবুর টাকার কাছেও সতীর সতীত্ব যেন নস্যাৎ হয়ে গেছে। এত টাকা তাদের, এত নিশ্চিন্ত জীবন তাদের। সতীর ভালো মন্দ নিয়ে ভাববার কথা তাই তাদের মনেও আসে না। টাকা কি এমনি অমানুষ করে তোলে মানুষকে? দীপঙ্করের মনে হলো হয়তো এত টাকা থাকা ভালো নয়, জীবন এত নিরুপদ্রব হওয়া উচিত নয়, জীবন এত উদ্বিগ্নহীন হওয়া ঠিক নয়। সনাতনবাবুদের জীবনে একটু উপদ্রব, একটু উদ্বেগ থাকলে বোধহয় সতী এমন করে চলে আসতে পারত না। মিস্টার ঘোষাল চলে যাবার পর দীপঙ্কর মধুকে ডাকলে। মধু এলো। দীপঙ্কর বললে, এই চিঠিটা ফেলে দিয়ে তো মধু, খুব জরুরি, একেবারে ভুলে গিয়েছিলাম। মধু চিঠি নিয়ে চলেই যাচ্ছিল। হঠাৎ দীপঙ্করের কি খেয়াল হলো, বলে, মধু শোন, চিঠিটা একবার দেখি। সতী নিজের হাতে চিঠি লিখেছে, নিজের হাতে খামটা এঁটেছে। ভেতরে সতী কি লিখেছে দেখবার ইচ্ছে হলো। বাবাকে হয়তো আসতে লিখেছে কলকাতায়, হয়তো লিখেছে খুব জরুরি, যাতে ভুবনেশ্বরবাবু চিঠি পেয়েই চলে আসেন। বলতে গেলে একমাত্রই মেয়ে তার, একমাত্র সন্তান। তার চিঠি পেয়ে নিশ্চয়ই চলে আসবেন, একদিনও দেরি করবেন না। মধুর হাত থেকে চিঠিটা নিয়ে ওপরের খামটা আস্তে আস্তে খুলে ভেতরের চিঠিটা ভাঁজ খুললে। কিন্তু চিঠিটা পড়ে দীপঙ্কর একেবারে আকাশ থেকে পড়ল। সতী লিখেছে, শ্রী চরণেশু বাবা, অনেক দিন তোমাকে কোনো চিঠি দিতে পারিনি। তুমি আমার জন্য ভেবো না, আমার এখানে কোনো কষ্টই নেই। সম্প্রতি আমরা কয়েক মাসের জন্য দেশ ভ্রমণে বেরোচ্ছি। সময় মতো তোমাকে হয়তো চিঠি দিতে পারবো না, তার জন্য তুমি যেন চিন্তিত হইও না। আশা করি ভালো আছো, আমার প্রণাম নিও। ইতি তোমার সতী। দীপঙ্করের কি যে হলো, হঠাৎ চিঠিটা টুকরো টুকরো করে ফেলে দিলে ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে। মধু তখনও দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেন সাহেবের কাণ্ড। মধুর দিকে নজর পড়তে দীপঙ্কর বললে, এ চিঠি ফেলবার দরকার নেই, তুই এখন যা। হঠাৎই দ্বিজপদ ঘরে ঢুকলো, বললে, হুজুর, রবিনসন সাহেব আপকো সেলাম দিয়া। দীপঙ্কর চমকে উঠেছে, বললে, কোথায়? আপিসে না বাংলোয়? বাংলোয়। দীপঙ্কর দাঁড়িয়ে উঠে তাড়াতাড়ি বাইরে চলে গেল। তা সেই সাহেবের ফেয়ারওয়েলের দিনের কথাটাও স্পষ্ট মনে আছে দীপঙ্করের। নিপেনবাবুর ফেয়ারওয়েলের উৎসবের মতোই, তবে তার চেয়ে আরও বড়, আরও জাঁকজমক। সমস্ত সাহেবেরাই এসেছে, সমস্ত ক্লার্কেরা, সবাই চাঁদা দিয়েছে। আর এরই মধ্যে রটে গিয়েছে দীপঙ্করের প্রমোশনের কথা। এরই মধ্যে অফিস সদ্য ক্লার্করা তার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। জুনিয়র অফিসাররা কংগ্রাচুলেট করতে লাগলো। সমস্ত সময়টাই দীপঙ্কর চেয়ারের ওপর স্ট্যাচুর মতো চুপ করে বসে রইল। কে কি বক্তৃতা দিলে, কে কি বললে তাও যেন কানে গেল না। কেন এমন হয়? কেন হয় এমন দীপঙ্করের? কেন 8-10 জনের মতো দীপঙ্কর সব জিনিস সহজভাবে গ্রহণ করতে পারে না? রবিনসন সাহেবের কথাগুলো যেন তার কানে তখনও বাজছিল। রবিনসন সাহেবের বাংলোতে বসে সাহেব বলেছিল, আমি সকলের ইচ্ছের বিরুদ্ধে তোমাকে প্রমোশন দিচ্ছি সেন। ইউ মাস্ট অ্যাকসেপ্ট, ইউ মাস্ট। দীপঙ্কর শিউরে উঠতে লাগলো সাহেবের কথাগুলো শুনে। সাহেব আবার বললে,
আজ ঘোষাল অনেক বললে তোমার বিরুদ্ধে, বাট ঘোষাল ইজ এ সাউথ ইন্ডিয়ান। আমি তাকে বিশ্বাস করি, তবু তার কথা রাখিনি। তুমি জানো সেন, ঘোষাল ইজ ফ্রেন্ডলি টু ব্রিটেন। 1926 সালে স্ট্রাইকের সময় ইংল্যান্ডে সার্ভিস দিয়েছিল, বাট স্টিল তার কথা আমি রাখতে পারিনি। আমি ক্রফোর্ডকে তোমার সম্বন্ধে নোট দিয়েছি। আই উইশ ইউ সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। দীপঙ্কর হঠাৎ মুখ খুললে। কিন্তু স্যার, হোয়াই? বিকজ ইউ ডিজার্ভ ইট। ইউ আর ইন্টেলিজেন্ট অ্যান্ড এফিসিয়েন্ট। দীপঙ্কর বললে, কিন্তু আপনি জানেন না স্যার, আমার মতো হাজার হাজার ইন্টেলিজেন্ট আর এফিসিয়েন্ট লোক আমাদের রেলে রয়েছে। তাদের প্রমোশন হয় না, তাদের কেউ দেখে না। কেউ কেউ আমার চেয়েও ইন্টেলিজেন্ট, কেউ কেউ আমার চেয়েও এডুকেটেড। রবিনসন সাহেব যেন স্তম্ভিত হয়ে গেল কথাটা শুনে। বললে, ইম্পসিবল, হতেই পারে না। আমার অফিসে আমি সকলকেই জানি, সকলের বিদ্যে বুদ্ধি আমার জানা আছে। আমার জিমি তাদের চেয়ে ইন্টেলিজেন্ট ছিল। পুয়ার সোল। বলতে বলতে সাহেব নিজের হাত দুখানা বুকের ওপর ক্রুশের ভঙ্গিতে রাখলে। তারপর কি যেন হলো সাহেবের। বলে, দ্য ক্লার্কস আর ওয়াজ দ্য বেস্ট। আমাকে মিস্টার ঘোষাল সব বলেছে। ঘোষাল কখনো মিথ্যে কথা বলতে পারে না। হি ইজ এ সাউথ ইন্ডিয়ান। দীপঙ্কর বললে, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি আপনার ভালোবাসার যোগ্য নই। সাহেব অবাক হয়ে গেল। বললে, কেন? দীপঙ্করের একটু দ্বিধা হতে লাগলো প্রথমে, তারপর মাথা উঁচু করে বললে, আজ আপনাকে আমি বলি স্যার, আমি ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট নিপেনবাবুকে 33 টাকা ঘুষ দিয়ে এখানে চাকরি পেয়েছি। সেই লজ্জা, সেই কলঙ্ক আমি জীবনে ভুলতে পারবো না। সাহেব নিপেনবাবুর নাম শুনে হতবাক হয়ে গেল। দ্য নটোরিয়াস স্কাউন্ডেল, এই বলে অনেক কিছু বললে, গালাগালি দিয়ে অদৃশ্য নিপেনবাবুকে। সাহেব বললে, কিন্তু নিপেন তো ভালো লোক ছিল বলে জানতুম, ভেতরে ভেতরে সে শয়তান। দীপঙ্কর বললে, ঘুষ হয়তো আমি একলাই দিইনি স্যার, এই অফিসের 75% লোকই হয়তো ঘুষ দিয়েই চাকরিতে ঢুকেছে। কিন্তু আমার জীবনে সেই 33 টাকার ঘুষ জগদ্দল পাথরের মতো ভারী হয়ে চেপে বসেছে। কথাটা ভাবলেই মনে হয় আমি জোচ্চোর, ঠগ। আমিও একটা স্কাউন্ডেল। মাইনে নেবার সময় আমার হাত কাঁপে, মনে হয় আমি রেলওয়েকে ঠকাচ্ছি। সাহেব অনেকক্ষণ ধরে কথাগুলো শুনলে, তারপর বললে, ফরগিভ অ্যান্ড ফরগেট সেন। ঈশ্বর নিপেনকে শাস্তি দেবেন। দীপঙ্কর বললে, না স্যার, দেখেছি সেই নিপেনবাবুই ঘুষের টাকায় রিটায়ার করার পর বিরাট দোতলা বাড়ি করেছেন। রোজ কালীঘাটের মন্দিরে যান, রোজ গঙ্গায় গিয়ে স্নান করেন। তার ছেলেরাও বড় হয়েছে, বড় বড় চাকরি করছে, খুব হ্যাপি লাইফ লিড করছে স্যার। ভগবান তো কোনো শাস্তি দেয়নি তাকে। সাহেব বললে, ইউ ওয়েট অ্যান্ড সি। কিন্তু প্রমোশন নিতে চাও না কেন? তুমি কি সুখী হতে চাও না? তুমি কি লাক্সারি কমফোর্ট কিছু চাও না? দীপঙ্কর চুপ করে রইল। সাহেবকে বোঝানো বৃথা যে রাজার ছেলে সিদ্ধার্থের কিসের অভাব ছিল, যে সমস্ত সুখ, সমস্ত ঐশ্বর্য ছেলে বনে পর্বতে ঘুরে বেড়াতে হয়েছিল। আলেকজান্ডারের কিসের অভাব ছিল, যে হঠাৎ দুর্গম গিরি, নদী, পর্বত পার হয়ে দিগ্বিজয় যাত্রা করবার ইচ্ছে হয়েছিল। রাজ সিংহাসনের আরাম ফেলে এমন করে ঘর ছাড়ায় কে? সে কি টাকা? সে কি খ্যাতি? সে কি শান্তি? সে কি সুখ? দীপঙ্কর নিজেই ভালো করে বুঝতে পারে না, তাহলে সাহেবকে আর কি বুঝাবে? সাহেব বললে,
সে যা হোক, আমি নোট দিয়ে ফেলেছি। আমি চাই তুমি আমার নোটের মর্যাদা রাখবে। মিস্টার ক্রফোর্ডের সঙ্গে আমি পরামর্শ করেছি, আমরা দুজনেই একমত। সাহেবের ফেয়ারওয়েলে সবাই বসে বসে সেই কথাগুলোই ভাবছিল দীপঙ্কর। সত্যি, কেন এমন হয়? যে চাকরির জন্য একদিন তার মা দিন রাত ঠাকুরকে ডেকেছে, যে চাকরির জন্য কালীঘাটে সমস্ত লোককে মা খোসামত করে বেরিয়েছে, সেই চাকরির প্রায় মাথায় উঠে কেন এমন বৃতৃষ্ণা আসে? এ কি তার পাগলামি? এর মূলেও কি সত্যি? এর মূলেও কি লক্ষ্মীদি? এর মূলেও কি অঘোরদাদু? এরই মূলে কি ছিটে ফোটা? সেই ছিটে ফোটা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছে। যে চেয়ারে এতদিন প্রাণমথবাবু বসেছে, সেই চেয়ারেই কি বসেছে ছিটে ফোটা? আর দীপঙ্করের বৃতৃষ্ণা কি সেই কারণেই? সবাই কি কারণে যেন হাততালি দিয়ে উঠল। দীপঙ্কর সচেতন হয়ে বসল আবার। এতক্ষণ তলিয়ে গিয়েছিল ভাবনার অতলে। এইবার চারিদিকে চোখ চেয়ে দেখলে সবাই তাকে দেখছে। হয়তো রবিনসন সাহেবের এতক্ষণ সেই কথাই বলছিল। কথাগুলো ঠিক কানে যায়নি। ভালোই হয়েছে। আশ্চর্য, সবাই তাকে ঈর্ষা করছে, সবাই তাকে লক্ষ্য করছে। আজকের ফেয়ারওয়েলের উৎসবে মিস্টার ঘোষাল আর মিস্টার সেনই যেন সকলের লক্ষ্যস্থল। মিস্টার ঘোষাল না হয় বন অফিসার হয়েই ঢুকেছে, কিন্তু দীপঙ্করের উন্নতিটা যেন সকলের চোখে কটকট করে বিঁধছে। দীপঙ্করের যন্ত্রণা হতে লাগলো, যেন সারা শরীরে আঘাত পেলেছে। শুধু শরীর না, মনেও। সমস্ত মনটাই তার অসাড় হয়ে এলো। একদিন বইতে পড়েছিল দীপঙ্কর যে বিসমার্ক নাকি জার্মানিকে উঁচু করে সমস্ত জার্মান জাতকে ছোট করে দিয়েছিল। আজ রবিনসন সাহেবও যেন দীপঙ্করকে প্রমোশন দিয়ে সমস্ত মানুষ জাতটাকে ছোট করে দিলে। বাড়ি আসার পথেও কথাটা মনের মধ্যে আনাগোনা করতে লাগলো। হঠাৎই অনেকক্ষণ পর সতীর কথা মনে পড়ল। সতী হয়তো আবার গিয়ে উঠেছে প্রিয়নাথ মল্লিক রোডে। হয়তো দারোয়ান সতীকে দেখে দরজা খুলে দিয়েছে। সতীকে পৌঁছে দিয়েই হয়তো লক্ষ্মীদি চলে এসেছে। তারপর গেট পেরিয়ে বাগান পেরিয়ে বাঁদিকে সার ঘর, তারপর চাকর দারোয়ানদের থাকবার জায়গা, আর তারপর অনেক দূরে গিয়ে একেবারে বারান্দার শেষ প্রান্তে সনাতনবাবুর লাইব্রেরি। সতী সেইখানে গিয়ে দাঁড়ালো, একেবারে সিঁড়ির গোড়ায়। কোথায় যাবে সে? উপরে নিজের ঘরে? শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইবে? এত তেজ করে বেরিয়েছিল বলে শাশুড়ির পায়ে হাত দিয়ে মাথায় ঠেকাবে? কিন্তু সতী তো তেমন মেয়ে নয়। দীপঙ্কর বাড়ি ফিরতে ফিরতে সেই কথাগুলোই মনে মনে ভাবতে লাগলো। সতী তো তেমন মেয়ে নয়। তাকে জোর করে দীপঙ্কর তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে হয়তো ভুলই করলে। হয়তো দীপঙ্করের নিজের বাড়িতে থাকতে দিলেই ভালো হতো। সতী শান্তি পেত। মনে হলো সতী যেন আস্তে আস্তে লাইব্রেরির সামনে গিয়ে দাঁড়িয়েছে আবার। সনাতনবাবু ভেতরে পড়ছিলেন রোজকার মতো। মোটা বই। বইয়ের পাতার দিকে চোখ দুটো নিবদ্ধ ছিল। টেরই পেলেন না তিনি। সতী আস্তে আস্তে ভেতরে ঢুকল। তারপর বলা নেই কওয়া নেই হঠাৎ সনাতনবাবুর পায়ের ওপর হাত ঠেকালে, আর সঙ্গে সঙ্গেই সনাতনবাবু চমকে উঠলেন। হঠাৎ তার পায়ে কি ঠেকল। বললেন, কে কে? সতী কোনো কথা বললে না। সনাতনবাবু ভালো করে নজর দিতেই দেখলে সতীকে। বললেন, আরে তুমি? দেখো দেখিনি, তোমাকে নিয়ে খুব খোঁজাখুঁজি পড়ে গেছে এদিকে। মা বলছিল তুমি নাকি বেরিয়ে চলে গিয়েছ। আমি বললাম, সে কি, তাই কখনো যেতে পারে বেরিয়ে? নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। ভালো করে চারিদিকে খুঁজে দেখো তোমরা। সতী তখনও কথা বলছে না। সনাতনবাবু বললেন, আমি তক্ষুনি জানি তুমি যেতেই পারো না কোথাও। কোথায় যাবে তুমি?
কি বলো? আমি মাকে বললুম, কৈলাসটা চোখের মাথা খেয়ে বসে আছে নিশ্চয়ই। তা কোথায় ছিলে সত্যি করে বলো তো? সত্যি বললে, সত্যি তুমি আমায় খুঁজছিলে? আরে কি যে বলো তুমি! একটা কুকুর বেড়ালো বাড়ি থেকে চলে গেলে ভেবে অস্থির হয় লোকে, আর তুমি একটা জলজ্যান্ত মানুষ, কেউ খুঁজবে না? সত্যি যেন আদরে বিগলিত হয়ে গেল, বললে, সত্যি বলো না, আমাকে খুঁজছিলে তুমি? সনাতনবাবু বললেন, আরে আমি কেন খুঁজতে যাব, কৈলাস খুঁজছিল, আমি তো একটু ব্যস্ত ছিলুম কি না। সত্যি বললে, তুমি খোঁজোনি? সনাতনবাবু বললেন, দাঁড়াও, আগে কৈলাসকে ডাকি, ও জানে। ওকে বললাম, নিশ্চয়ই কোথাও আছে, খুঁজে দেখ ভালো করে। তাই এসে মাকে বললে কোথাও নেই বৌদিমণি। দাঁড়াও, কৈলাসকে আমি ডাকি। এই বলেই সনাতনবাবু দাঁড়িয়ে উঠতে যাচ্ছিলেন। সতী বললে, থাক। থাকবে কেন? আমি এক্ষুনি ডাকছি কৈলাসকে, ওকে তুমি নিজেই জিজ্ঞেস করো খুঁজতে বলেছি কি না। সতী আবার বললে, না থাক, জিজ্ঞেস করতে হবে না। সনাতনবাবু আবার চেয়ারে বসলেন বটে, কিন্তু বললেন, মাকে বলতে হবে তো। কি বলতে হবে? সনাতনবাবু বললেন, মাকে তো বলতে হবে কৈলাস কোনো কাজ করে না। সতী বললে, তার আর বলার দরকার নেই, আমি সত্যিই চলে গিয়েছিলাম। যখন তোমরা সবাই ঘুমোচ্ছিলে, তখন সেই রাত 3টের সময় আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলুম, তোমরা কেউ টের পাওনি। সনাতনবাবু শুধু বললেন, ও। সতী আবার বলতে লাগলো, যে ছেলেটাকে আমি নেমন্তন্ন করেছিলাম বাড়িতে, তাদের বাড়িতেই চলে গিয়েছিলুম। ভেবেছিলুম আর কখনো আসবো না, ভেবেছিলুম আর কখনো তোমাদের মুখ দেখাবো না। সনাতনবাবু বললেন, ও, সেই জন্য কৈলাস তোমাকে খুঁজে পায়নি। সত্যি তেমনি করেই বলতে লাগলো, ভেবেছিলাম তোমাদের কাছে তোমাদের বাড়িতে বউ হয়ে থাকার চেয়ে রাস্তায় থাকা 1000 গুণ ভালো। ভেবেছিলাম আমি নিজের মুখে কালি মেখে তোমাদের মুখও কালো করে দেব। ভেবেছিলাম আমাকে তোমরা যে শাস্তি দিয়েছ, সেই শাস্তির শোধ তুলব তোমাদের বংশের নাম ডুবিয়ে। ভেবেছিলাম আমি নিজে মরে তোমাদেরও মেরে যাব। তারপর সনাতনবাবুর দিকে চেয়ে হঠাৎ বললে, কি চুপ করে আছো কেন? কথা বলছো না যে? সনাতনবাবু যেন হঠাৎ সচেতন হয়ে উঠলেন, বললেন, কি বলছিলে? আরেকবার বলো, আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলুম। সতীর হঠাৎ যেন বড় ঘৃণা হলো সনাতনবাবুকে দেখে, হঠাৎই যেন বড় রাগ হলো সনাতনবাবুর ওপর। এই মানুষটা কি? এই মানুষটা কি পাথর? এই মানুষটা কি জানোয়ার? আচ্ছা, এই যে আমি চলে গিয়েছিলুম, তার জন্য তোমরা একটুও ভাবনি? সনাতনবাবু সেই কথার উত্তর না দিয়ে উঠছিলেন। সতী হঠাৎ তার হাতখানা ধরে ফেললে, বললে, কোথায় যাচ্ছ? সনাতনবাবু বললেন, মাকে বলি গে যাই। কি বলবে? সকালবেলা মা কৈলাসকে খুব বকেছে কি না, তাই মাকে বলি গে যাই যে কৈলাসের দোষ নেই, সতী নিজেই বাড়ি থেকে চলে গিয়েছিল। সতী বললে, থাক, আর বলতে হবে না, তুমি বসো, তোমার সঙ্গেই কথা বলতে এসেছি। সনাতনবাবু বললেন, তা বসছি, কিন্তু তুমি মার সঙ্গে দেখা করেছ? সতী বললে, তার সঙ্গে দেখা করবার দরকার নেই, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমিই আমার স্বামী, তোমার সঙ্গেই দেখা করাটা আগে দরকার। সনাতনবাবু বললেন, কিন্তু আমার মাথার ওপর তো মা রয়েছে, মাই তো আমার গুরুজন।
সতী আর থাকতে পারল না, বললে, তা আমার চেয়ে তোমার মাই বড় হলো, আমি কেউ না? সনাতনবাবু বললেন, না, তা কেন হতে যাবে? তবে তবে কেন তুমি মার কথা বলছো বারবার? আমার বাবা কি তোমাকে দেখে বিয়ে দিয়েছে নাকি তোমার মাকে দেখে? বলো তুমি, তোমাকে বলতেই হবে। সনাতনবাবু বললেন, তা তো আমি জানি না। আচ্ছা দাঁড়াও, আমি মাকে জিজ্ঞেস করে আসি। সতী আর থাকতে পারলে না, বললে, এটাও তোমার মাকে জিজ্ঞেস করতে হবে? মাকে জিজ্ঞেস না করলে কাকে জিজ্ঞেস করতে যাব বলো? আর কে জানে? তা তুমি নিজে বলতে পারো না? সনাতনবাবু বললেন, আমার কি আর এত সব ভাবনার সময় আছে? এই দেখো না, কয়দিন থেকে এই বইটা কিনেছি, এখনো শেষ করতে পারিনি। আর কবে যে শেষ হবে তাও বলতে পারছি না। সকাল থেকে পড়তে গিয়ে কেবল একটার পর একটা বাধা আসছে। সতী কি বলবে ভেবে পেলে না, একটু থেমে বললে, আমি তোমার পড়ার ব্যাঘাত করলুম, আমি তাহলে যাই। সনাতনবাবু বললেন, কোথায়? যেখানে চলে গিয়েছিলুম সেখানেই ফিরে যাই। সনাতনবাবু বললেন, আবার ফিরে যাবে কেন? তার চেয়ে বরং চাটা খেয়ে ঘরে একটু বিশ্রাম করোগে, মার সঙ্গে একটু দেখা করোগে। কৈলাসটা তোমার জন্য খুব বকুনি খেয়েছে। সতী বললে, এইবার আর কাউকেই বকুনি খেতে হবে না আমার জন্য। আমি একেবারে চলে যাচ্ছি, আর ফিরব না তোমাদের বাড়িতে। সেইবারে না বলে গিয়েছিলুম, এইবার বলেই যাচ্ছি। সনাতনবাবু বললেন, কিন্তু আমাকে বলে গেলে তো হবে না, মাকেও তো বলে যেতে হবে। সতী চলতে গিয়েও ফিরে দাঁড়ালো, বললে, কি বললে? বললাম আমার মাকেও বলে যাও, আর কটার সময় ফিরে আসবে সেটাও বলে যেও, নইলে মা আবার ভাববে কি না। কথাটা শুনে যেন স্তম্ভিত হয়ে গেল সতী। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সনাতনবাবুর দিকে চেয়ে। তারপর হঠাৎ দৌড়ে সনাতনবাবুর হাত থেকে মোটা বইটা কেড়ে নিয়ে পাতাগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে লাগল। সতীর মনে হলো সে যেন সনাতনবাবুকেই হাতের নখ দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। সনাতনবাবু কিছুই বললেন না, তেমনি চুপ করে নিরাসক্ত দৃষ্টিতে সতীর কাণ্ড দেখতে লাগলেন। খানিক পরে সতী যেন নিজের কাণ্ড দেখে নিজেই হতবাক হয়ে গেছে। সনাতনবাবুর মুখের দিকে চেয়ে দেখলে, সেই মুখে কোথাও বিস্ময় নেই, অভিযোগ নেই, রাগ নেই, অনুরাগও নেই। সতী নিজের অসহায়তার নিজেই হঠাৎই মুচড়ে পড়ল। তারপর একসময় হঠাৎ সনাতনবাবুর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে বলতে লাগল, ওগো আমার ঘাট হয়েছে, আমার দোষ হয়েছে, আমাকে তুমি ক্ষমা করো, তোমার পায়ে পড়ছি, আমাকে তুমি ক্ষমা করো। আমি ঝুঁকের মাথায় তোমার বইটা ছিঁড়েছি, আমার দোষ হয়েছে। ক্ষমা করতে না পারো তো আমাকে তুমি বকো, আমাকে একবার শুধু বকো তুমি। ক্ষমা করতে হবে না আমাকে, আদরও করতে হবে না, আমাকে শুধু একবার বকো। তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবার জন্য বকো, তোমার বই ছিঁড়ে ফেলবার জন্য বকো, তোমাকে ঘরে শুতে না দেবার জন্য বকো, যা হোক কিছু করো। বলতে বলতে সনাতনবাবুকে জড়িয়ে ধরে আকুলি বিকুলি হয়ে ভেঙে পড়তে লাগল। আর সেই সময় হঠাৎ পেছন থেকে আওয়াজ হলো, সোনা। সেনবাবু। দীপঙ্করের মনে হলো সে যেন ভুল শুনছে। সোনা শুনতে গিয়ে যেন সেনবাবু শুনেছে। চমকে উঠে চারিদিকে চাইতেই খেয়াল হলো, এ কোথায় চলেছে সে? এ তো বউবাজার। গাঙ্গুলিবাবু বললে, এইদিকে কোথায় চলেছেন সেনবাবু? দীপঙ্কর এতক্ষণে এক মনে বাড়ি যেতে গিয়ে ভাবতে ভাবতে ভুল করে কোন দিকে চলে এসেছে। বললে, এই এমনি একটু বেড়াচ্ছি। আপনি কোন দিকে?
গাঙ্গুলিবাবু বললে, বারে, আমার বাড়ি তো এই দিকে, আমি এখানে কাছেই নামব। তারপর আবার বললে, আজকে রবিনসন সাহেব যেসব কথাগুলো বললে মিটিংয়ে, শুনে আমার খুব ভালো লাগলো। কি বললে রবিনসন সাহেব? গাঙ্গুলিবাবু বললেন, কেন, আপনি শোনেননি? আপনিও তো ছিলেন মিটিংয়ে। দীপঙ্কর বললে, আমার আজকে মনটা ভালো নেই, আমার ইচ্ছে ছিল না মিটিংয়ে যাবার, আর তাছাড়া আজকে আপিসেই আসতুম না, নেহাত বুড়ো মানুষ চলে যাচ্ছে তাই আসা। কেন, শরীর খারাপ নাকি? দীপঙ্কর বললে, শরীর খারাপ নয়, মা তো নেই, বাড়িটা ফাঁকা ফাঁকা বড্ড। জীবনে এই প্রথম ফাঁকা বাড়িতে মাকে ছেড়ে একলা থাকা, তাই কেমন ভালো লাগছে না। বাড়িতে গিয়েও তো সেই ফাঁকা বাড়িই দেখব, ভাবলেই যেন কেমন লাগছে। আপনার বাড়িতে আর কেউ নেই? আর কে থাকবে, একজন ছিল, সেও আজকে দুপুরবেলা চলে গেছে। কে, কোথায় গেছে? সে আপনি চিনবেন না, আমাদের পাশের বাড়িতে থাকতো ছোটবেলায়, অনেক দিন তার বিয়ে হয়ে গেছে, হঠাৎই আজ সকালে এসেছিল, তারপর আবার চলে গেছে তার শ্বশুর বাড়িতে। আমার মাকে মাসিমা বলে ডাকতো তারা। এখন বাড়িতে মা নেই, সুতরাং আমাদের বাড়িতে আর থাকা হলো না। গাঙ্গুলিবাবু জিজ্ঞেস করলে, কাল বোধহয় বেনারস থেকে চিঠি পাবেন? দীপঙ্কর বললে, মনে তো হচ্ছে, আজকে সকালে যদি চিঠিটা ফেলে থাকে, কাল চিঠিটা আসবেই। হঠাৎই গাঙ্গুলিবাবু বললেন, আপনার যদি বিশেষ দরকার না থাকে তা একবার আমাদের বাড়িতে আসুন না, একদিনও তো আসেননি, একটু চা খেয়ে যাবেন।